ওকে, তাহলে এখন আমরা পড়ব মাইট্রাল স্টেনোসিস। দেখেন কি বলছে, মাইট্রাল স্টেনোসিস ইজ অলমোস্ট অলওয়েজ রিউম্যাটিক ইন অরিজিন, although in older people it can be caused by heavy calcification of the mitral valve. দরজা ক্যালসিফিকেশন হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, ভালভগুলো দরজাগুলো স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, খুলতে পারতেছে না। তাহলে মাইট্রাল স্টেনোসিস, স্টেনোসিস মানে কি ন্যারো হয়ে যাওয়া, ন্যারোয়িং। তাহলে দেখেন ফাইব্রোসিস বা ক্যালসিফিকেশন অফ দ্য ভালভ লিফলেটস, ঠিক আছে। তাহলে একটা দরজায় যখন ক্যালসিফিকেশন হবে তখন বা ফাইব্রোসিস হবে, ওই দরজাটা তখন ন্যারো হয়ে যাবে, মোটা হয়ে যাওয়ার কারণে তার ভিতরে জায়গা কমে যাবে। সো তখন কি হবে, যে ন্যারোইং হয়ে যাওয়ার কারণে স্টেনোসিস হবে, স্টেনোসিস ডেভেলপ করবে। স্টেনোসিস হলে কি হবে, যে আমার ফরওয়ার্ড ফ্লোতে অবস্ট্রাকশন হবে। তাহলে এই জায়গাটা স্টেনোসিস হয়ে আছে জায়গাটা। সো এখান থেকে যখন ব্লাড যেতে যাবে তখন সে একটা অবস্ট্রাকশন ফিল করবে, সো অবস্ট্রাক্টেড, ঠিক আছে, ফরওয়ার্ড ফ্লোতে অবস্ট্রাকশন ফিল করতেছে। তো ন্যারো হবে কখন, কখন ন্যারো বলবো আমরা, নর্মালি মাইট্রাল ভালভ অরিফিস হচ্ছে অ্যাবাউট 5 সেন্টিমিটার, বাট ইট ক্যান রিডিউস টু 1 সেন্টিমিটার, লেস দেন 1 সেন্টিমিটার। মানে দেখেন যে ভালভটার অরিফিসটা থাকে নর্মালি 5 সেন্টিমিটার, কিন্তু এটা যখন রিডিউস টু 1 সেন্টিমিটার তখন এই অবস্ট্রাকশন দেখা দিচ্ছে, স্টেনোসিস হয়ে যাচ্ছে। দ্য পেশেন্ট ইজ ইউজুয়ালি অ্যাসিমেট্রিক আনটিল দ্য অরিফিস ইজ লেস দেন 2 সেন্টিমিটার। কথা বুঝে গেছে? আচ্ছা, দেয়ার ইজ ডাইলেশন অ্যান্ড হাইপারট্রফি অফ দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াল প্রেশার রাইজেস লিডিং টু পালমোনারি ভেনাস কনজেশন অ্যান্ড ব্রেথলেসনেস। এই জিনিসটা বোঝাচ্ছে আপনাদেরকে, একটু ওয়েট করেন। তাহলে এইখানে মাইট্রাল ভালভ স্টেনোজড হয়ে যাওয়ার কারণে, এটা ন্যারো হয়ে যাওয়ার কারণে উপর থেকে ব্লাড কম আসতেছে, তাই না? তাহলে ব্লাডগুলো সব জমে আসছে কোথায়, এই লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। তাহলে এখানে তো ব্লাড কম আসতেছে কোথায়, লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড কম আসতেছে। তাহলে ব্লাড যদি কম আসে এখানে কি প্রেশার বেশি হবে, হবে না। সো এখানে কোনো প্রেশারও নাই, এখানে ব্লাড কম আসার কারণে ভলিউমও নাই। তাহলে ভলিউমও নাই, প্রেশারও নাই, সব প্রেশার ভলিউম কোথায়, এই লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। এখানে ব্লাড জমে আছে, যার ফলে এখানে কি হচ্ছে, ভলিউম ওভারলোড হচ্ছে, কনজেশন হচ্ছে। তাহলে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে তখন কি হচ্ছে, ব্লাড কনজেশন হচ্ছে। তাহলে এইখানে যখন ব্লাড এইভাবে কনজেশন হয়ে একটা জায়গায় যখন জমে থাকে, জ্যাম তৈরি হয় না? তাহলে এই জ্যামের কারণে কি হবে, এই পাশ থেকেও কি হবে, কেউ আসতে পারবে, গাড়ি করে কেউ আসতে পারবে, অর্থাৎ এই পাশ থেকে ব্লাড আসতে পারবে, পারবে না। তার মানে উপরে থাকে হচ্ছে আমাদের কি, আমাদের পালমোনারি লাংস। তাহলে লাংসের ওইখানে আমাদের যে পালমোনারি ভেসেলস আছে, সেই ভেসেলসের ওইখানে কি হবে, ব্লাড জমে জমে সেখানে কি হবে, ভেনাস কনজেশন হবে। সো সেই ভেনাস কনজেশন হলে এখানে যখন ব্লাড ফ্লুইড জমে যাবে তখন এই এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইড, অসমোটিক গ্রেডিয়েন্টের কারণে এই ফ্লুইডগুলো আবার কোথায় যেতে পারে, লাংসের মধ্যে যেতে পারে, সেখানে গিয়ে প্লুরাল ইফিউশন করতে পারে এবং হচ্ছে পালমোনারি ভেনাস কনজেশনের যে সাইন সিমটমস আছে, ব্রেথলেসনেস, ডিসপনিয়া, সেগুলো নিয়ে আসতে পারে। তারপরে সেই প্রেশারটা আবার যাইতে পারে হচ্ছে আমরা জানি পালমোনারি ভেইন দিয়ে, এই দেখেন, পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড আসে রাইট ভেন্ট্রিকলের মধ্যে। তাহলে ওই প্রেশারটা, পালমোনারি হাইপারটেনশনটা আমার পালমোনারি আর্টারিতে আসতে পারে, তাহলে এখানে পালমোনারি আর্টারিতে কনজেশন হলে সেই কনজেশনটা এসে রাইট ভেন্ট্রিকলের মধ্যে কনজেশন হতে পারে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার কনজেশন হলে রাইট ভেন্ট্রিকুলার ফেইলার ডেভেলপ করতে পারে। তাহলে দেখেন লেফট অ্যাট্রিয়ামের কনজেশন হচ্ছে, পালমোনারি অ্যাট্রিয়ামের কনজেশন হচ্ছে, তারপর রাইট ভেন্ট্রিকুলার কনজেশন হচ্ছে, সেখান থেকে রাইট অ্যাট্রিয়ামের কনজেশন যাচ্ছে, এই কনজেশনটা ব্যাকফ্লো করে আলটিমেটলি আমার লোয়ার লেগের দিকে ইডিমা তৈরি করতে পারে, উপরের দিকে গিয়ে রেজড জেবিপি হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আপনারাই বলেন যে লেফট ভেন্ট্রিকল যেটা আছে, লেফট ভেন্ট্রিকলে কি কোনো ডাইলেশন হবে, হবে না, লেফট ভেন্ট্রিকলে এখানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখানে তো ব্লাডই আসতে পারতেছে না, কোনো প্রেশার নাই, ভলিউম ওভারলোড নাই। তাহলে আমরা এখানে হার্ট ফেলারে, এখানে তাহলে কনজেস্টিভ হার্ট ফেলার ডেভেলপ করতে পারতেছে। সো এই জন্য হার্ট ফেলার যেসব সিমটমসগুলো আছে সেই সিমটমসগুলো আমরা এখানে পাবো। এই যে দেখেন ব্রেথলেসনেস, এই যে ব্রেথলেসনেস ডেভেলপ করছে পালমোনারি কনজেশনের জন্য। দেন এই যে ফ্যাটিক, হার্ট ফেইল করছে, ঠিকমতো ব্লাড পাঠাইতে পারতেছে না মনে করেন, ঠিক আছে, এখানে রাইট হার্ট ফেলার হচ্ছে। তাহলে ব্লাড ঠিকমতো না পাঠাতে পারলে লো কার্ডিয়াক আউটপুটের জন্য আমরা কী পাবো, ফ্যাটিক। ফ্যাটিক কেন, আমি 101বার বলছি, অক্সিজেন কম পাচ্ছে টিস্যু। ইডিমা, অ্যাসাইটিস কেন হচ্ছে, রাইট হার্ট ফেলারের জন্য, ঠিক আছে। মানে অ্যাট্রিয়ামের দিকে ব্লাড আসতে পারতেছে না, সেই ব্লাডগুলো অ্যাট্রিয়ামের দিকে যে ব্লাড আসতে পারছে না সেই ব্লাডগুলো কোথায় জমা হচ্ছে, সেই ব্লাডগুলো আমার লোয়ার লেগে ইডিমা হচ্ছে, প্লাস অ্যাবডোমেনে গিয়ে অ্যাসাইটিস হচ্ছে। দেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই জিনিসটা কি, এই অ্যাট্রিয়াম এখানে দেখেন
তো অ্যাট্রিয়ামের এখানে ব্লাড জমে গেলে তখন কি হবে, অ্যাট্রিয়ামটা ডাইলেট করতেছে, অ্যাট্রিয়াম যখন ডাইলেশন হবে তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার একটা চান্স থেকে যায়, ঠিক আছে, অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তখন অ্যাট্রিয়াম ঠিকমতো কন্ট্রাক্ট করতে পারবে না, ঠিক আছে, ঠিকমতো কন্ট্রাক্ট না করতে পারলে তখন কি হবে, স্ট্যাসিস ডেভেলপ হচ্ছে, স্ট্যাসিস, ব্লাড জমে জমে থাকতেছে। এই স্ট্যাসিস ডেভেলপ করলে এখানে একটা থ্রোম্বো এম্বোলিজম ফর্মেশন হতে পারে। এই থ্রোম্বো এম্বোলিজমগুলো আবার ব্লাডের মাধ্যমে ব্যাকফ্লো করে এই এম্বোলাইটা বিভিন্ন জায়গায় জায়গায় যে আবার এম্বোলাইজেশন করতে পারে। তাহলে দেখেন এই যে থ্রোম্বো এম্বোলিজম পাচ্ছি কিসের জন্য, স্ট্যাসিসের কারণে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, অ্যাট্রিয়াম ঠিকমতো কন্ট্রাক্ট করে ব্লাড পাঠাতে পারতেছে না, তার সব কিছু ডাইলেটেড হয়ে আছে, ঠিক আছে। তারপরে এই যে হিমোপটাইসিস কেন হচ্ছে এটাও বলছি, যে অতিরিক্ত ব্লাড যা হচ্ছে পালমোনারি ভেসেলের ওখানে জমা হচ্ছে, সেখান থেকে এই অনেক সময় এত প্রেশার বেড়ে যাবে, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার এত বেড়ে যাবে যে এই ভেসেল রাপচার করে আমার এই পালমোনারি লাংস অ্যালভিওলের মধ্যে ব্লাড চলে আসতে পারে, যেটা হচ্ছে কাফিংয়ের মাধ্যমে আমরা বের করে দিই, হিমোপটাইসিস হতে পারে। তারপরে পালমোনারি ভেনাস কনজেশনের জন্য আমরা আর কি কি পেতে পারি, দেখেন চেস্ট পেইন, কাফ, ঠিক আছে, এই জিনিসগুলো আমি ডিসক্রাইব করছি। তাহলে সিমটমস এখানে মোস্টলি আমরা দেখেন হার্ট ফেলোর যে সিমটমসগুলো আছে এগুলোই পাচ্ছি আর কি, রাইট হার্ট ফেলোর সিমটমস, দেন হচ্ছে পালমোনারি ভেনাস কনজেশন, লেফট অ্যাট্রিয়াল ডাইলেশনের জন্য। তাহলে সিমটমসগুলো আমাদের বোঝা হয়েছে। তাহলে এখন আমরা এরপরে যাব কি, তো এখন দেখেন ক্রিপিটেশনস পাইতে পারি। ক্রিপিটেশনস কেন, এখানে লেফট অ্যাট্রিয়ামের ডাইলেশন হচ্ছে, লেফট হার্ট ফেলোর হচ্ছে, তাহলে ক্রিপিটেশনস হচ্ছে পালমোনারি ইফিউশন যদি ডেভেলপ করে, পালমোনারি ভেনাস কনজেশনের কারণে পালমোনারি ইফিউশন যদি ডেভেলপ করে, তখন আমরা যদি স্টেথো রাখি তাহলে আমরা ক্রিপিটেশনস পাবো, বুট আওয়াজ পাবো, ঠিক আছে। তাহলে ক্রিপিটেশনস কেন হচ্ছে, যে প্লুরাল ইফিউশন, ঠিক আছে, এই কারণে। তারপরে আমরা পালমোনারি হাইপারটেনশনের কারণে লাউড P2 পাবো, সেটা কি, আমার এদিকে কি হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, ব্লাড কনজেশন হয়ে এখানে জমে আছে, সো আমার এই যে ভালভটা, এইটা যখন ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, তো এই বেশি প্রেশারের বিরুদ্ধে তাকে জোরে ফোর্স দিতে হবে, যার ফলে এটা খুব জোরে বন্ধ হবে, তখন আমরা লাউড P2 পাবো, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে এই মাইট্রাল স্টেনোসিসে আমরা অসকালটেটরি কী কী ফাইন্ডিংস পাবো, ঠিক আছে। কী কী কথা দেখেন, লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, ওপেনিং স্ন্যাপ, মিড ডায়াস্টোলিক মারমার, তিনটা কথা। তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখেন, তারপর আমি ব্যাখ্যা করতেছি। লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, ওপেনিং স্ন্যাপ, ডায়াস্টোলিক মারমার, তাহলে এই কথাগুলো আমি এখানে দেখাবো এখন। এই ভালভটা স্টেনোজড হয়ে আছে, রাইট, তো ভালভটা যখন স্টেনোজড হয়ে আছে, যার ফলে এখানে ব্লাডগুলা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার দিকে আসতে পারতেছে না, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড জমে জমে কনজেশন হয়ে আছে। তাহলে এখানে একটা কি হচ্ছে, ফ্লুইড ওভারলোড হচ্ছে। তো এই অতিরিক্ত প্রেশারের বিরুদ্ধে যখন এই লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলে অতিরিক্ত প্রেশারের বিরুদ্ধে তাকে উপর থেকে যখন এই ভালভটা ক্লোজ করতে যাইতে হবে, তখন খুব জোরে ভালভটা ক্লোজ হবে। অর্থাৎ আপনার মাথার উপরে অনেক বড় একটা বোঝা যদি দেই, তখন আপনাকে অনেক বেশি শক্তি দিয়ে ওটাকে উপর দিকে ধরে রাখতে হবে, নাহলে তো আপনার মাথার উপরে পরে আপনার মাথা ফেটে যাবে। তাহলে এই জন্য খুব জোরে একটা লাউড ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে। আর ফার্স্ট হার্ট সাউন্ড মানে হচ্ছে আমরা জানি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজার, অর্থাৎ এই মাইট্রাল ভালভ, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভটা, এই অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ হবে যখন সিস্টল করে, ভেন্ট্রিকল সিস্টল করে তখন। তাহলে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড পাইলাম। এরপরে আমরা আর কি দেখবো, এখানে ডায়াস্টোলের সময় কি সমস্যা হবে দেখি, চলেন। যখন এই ভেন্ট্রিকল ডায়াস্টল করবে, তো ডায়াস্টল করলে তখন হচ্ছে লেফট অ্যাট্রিয়াম যেটা আছে, এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার দিকে ব্লাড আসে, রাইট। কিন্তু ভালভটা যদি স্টেনোজড থাকে তাহলে কি সমস্যা হবে, যখনই ডায়াস্টল শুরু হবে, শুরুতেই এই যে মোটা ভালভটা খোলার একটা সাউন্ড হবে। তাহলে ভালভটা খোলার যে একটা সাউন্ড, এটাকে বলি ওপেনিং স্ন্যাপ। তো খোলার যে একটা সাউন্ড, সেটা হচ্ছে ওপেনিং স্ন্যাপ। তাহলে ভালভটা খোলার পরে, ধরেন ভালভটা খুলে যাওয়ার পরে আমার কি হচ্ছে, উপর থেকে ব্লাড নামা শুরু করছে।
তাহলে ভালভটা যখন খুলে গেল তখন যে শব্দটা পাইলাম সেটা হচ্ছে ওপেনিং স্ন্যাপ। এবার উপর থেকে ব্লাড ফ্লো হচ্ছে এবং দেখেন এখানে প্রচুর ব্লাড জমেছিল লেফট অ্যাট্রিয়ামের মধ্যে, যেগুলো এতক্ষণ আসতে পারতেছিল না। এবার ভালভটা খুলে যাওয়ার জন্য ব্লাডগুলা ফুট করে এসে নিচে পড়বে এবং অতিরিক্ত ব্লাড যখন এসে ভেন্ট্রিকুলার উপরে পড়বে তখন আমার একটা ভাইব্রেশন সৃষ্টি হবে এবং সেটার জন্য আমরা যে সাউন্ডটা পাবো সেটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার। তাহলে ডায়াস্টোলিক মারমার, ডায়াস্টোলের সময় তো ব্লাড এসে নিচে পড়তেছে তাই না ভেন্ট্রিকুলার দিকে, তাহলে এখানে আমরা ডায়াস্টোলিক মারমার পাচ্ছি। অতিরিক্ত ব্লাড যেটা জমে ছিল অ্যাট্রিয়ামের মধ্যে সেটা এসে ভেন্ট্রিকুলার উপরে আশ্রয় পড়তেছে এবং যার ফলে আমরা একটা শব্দ পাচ্ছি, ডায়াস্টোলিক মারমার পাচ্ছি। তাহলে প্রথমে ভালভটা ওপেন হওয়ার জন্য মোটা ভালভটা ওপেন হইতে যে শব্দটা হচ্ছে ওপেনিং স্ন্যাপ, আর এটা দিয়ে যখন উপরে জমে থাকা ব্লাডগুলো যখন ধুপ করে ভেন্ট্রিকুলার উপরে পড়তেছে তখন যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার, মিড ডায়াস্টোলিক মারমার। তাহলে আমরা তিনটা মারমার এখানে বুঝতে পারছি যে আপনার মাথার উপরে অনেক বড় একটা বোঝা দিলাম, সেটাকে ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি প্রেসার দিতে হচ্ছে, এটা হচ্ছে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড। আর যখন আপনি এই উপর থেকে আপনার এই লোডটাকে নিচের দিকে ফালাই দিবেন তখন কি হবে, এই লোডটা পুরো এসে মাথার উপর ধুপ করে পড়বে, জোরে একটা শব্দ হবে, ঠিক আছে, ওটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার। আর ওই ভালভটা যে দরজাটা ছিল এটা খোলার যে শব্দটা সেটা হচ্ছে ওপেনিং স্ন্যাপ। তাহলে বুঝা গেছে? এই যে আপনারা দেখেন ফার্স্ট হার্ট সাউন্ড, এভি ভালভ ক্লোজ, এই ভালভটা ক্লোজ, ফার্স্ট হার্ট সাউন্ড। তারপরে এটা হচ্ছে S1, দেন A2P2, এটা হচ্ছে S2 মানে সেকেন্ড হার্ট সাউন্ড, যেটা হচ্ছে অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ ক্লোজার, সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড থেকে সেকেন্ড হার্ট সাউন্ড অর্থাৎ কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ আর হচ্ছে অ্যাওর্টিক পালমোনারি ভালভ ক্লোজ, এই দুইটার মাঝখানের সময়টা হচ্ছে সিস্টল, এই দুটার মাঝখানের সময়টা হচ্ছে সিস্টল। এইবার আমরা এই একটা সিস্টল শেষ হওয়ার পরে শুরু হয়েছে ডায়াস্টল, তাহলে এইটা একটা সিস্টল শুরু হলো তারপরে শুরু হচ্ছে ডায়াস্টল। তাহলে এই ডায়াস্টলের প্রথমে ওপেনিং স্ন্যাপ পাচ্ছি, মানে দরজাটা খুলতেছে এটার জন্য, দরজাটা খোলার জন্য একটা ওপেনিং স্ন্যাপ পাচ্ছি এবং খোলার পরে ব্লাডটা যে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে সেটার ভিতরের জন্য আমরা এই যে মিড ডায়াস্টলিক মারমার। এখানে দেখেন এখান থেকে এতটুকু হচ্ছে ডায়াস্টল আর ঠিক এর মাঝখানে যে মিড লেভেলের দিকে হচ্ছে মিড ডায়াস্টলিক মারমার, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ভালভুলার ডিজিজগুলোতে ম্যাক্সিমাম সবগুলোর ইনভেস্টিগেশন সেম, আপনারা একটা পড়লে বাকিগুলো পারবেন। ইসিজিতে আমরা কি দেখব? এখানে কি হচ্ছে, লেফট অ্যাট্রিয়ামের ডাইলেশন হচ্ছে, লেফট অ্যাট্রিয়াম মাইট্রাল ভালভ বন্ধ হয়ে যাওয়ার কারণে, মাইট্রাল ভালভ স্টেনোসড হয়ে যাওয়ার কারণে, এইটা স্টেনোসড হয়ে যাওয়ার কারণে সব ব্লাড জমা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। সো লেফট অ্যাট্রিয়ামের ডাইলেশন হচ্ছে, লেফট অ্যাট্রিয়ামের হাইপারট্রফি হচ্ছে ভলিউম ওভারলোডের কারণে। তাহলে হাইপারট্রফি মাসেল মাস বাড়লে আমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ওখানে চার্জ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পাস করতেও তো আমার সময় লাগবে তাই না। তো আমরা পি ওয়েভ জানি হচ্ছে কি হয়, যে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের জন্য হয় পি ওয়েভ। তাহলে রাইট অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের জন্য পি ওয়েভটা প্রথম অর্ধেক উঠে আর লেফট অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের জন্য পরের অর্ধেক, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু লেফট অ্যাট্রিয়াম হাইপারট্রফি হচ্ছে অতএব তার ডিপোলারাইজেশন করতে সময় বেশি লাগবে, এই কারণে প্রথমে রাইট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন করে যখন নামতে যাবে তখন অনেক পরে নামবে এবং যার ফলে এরকম একটা এম শেপ মাইট্রালি তৈরি হবে, ঠিক আছে। পি মাইট্রালি, উপর দিকে একটা নচ পাবো আমরা, পি মাইট্রালি। এগুলো আমরা ইসিজিতে আরও ডিটেলস পড়ানো হবে, ওগুলো ওখানে আপনারা দেখতে পারবেন। তারপরে আসেন চেস্ট এক্স রে, চেস্ট এক্স রে করতে পারি, পালমোনারি ভেনাস কনজেশন যেহেতু হচ্ছে চেস্ট এক্স রে করতে পারি। আর ইকোকার্ডিওগ্রাফি করে আমরা ভালভের সমস্যা আছে কিনা সেটা দেখতে পারি, ভালভুলাইটিসের বা হচ্ছে ভালভের কী ধরনের সমস্যা সেটা দেখতে পারি, ভালভের কাসপুলার কী কী প্রবলেম আছে সেটা আমরা দেখতে পারবো। দেন ডপলার ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। তাহলে এই ছিল ইনভেস্টিগেশন ইন মাইট্রাল স্টেনোসিস। এবার আমরা দেখবো হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট আমরা এখানে কী দেবো? ট্রিটমেন্ট, ভালভ নষ্ট হয়ে গেছে, সো ভালভো প্লাস্টিক করতে হতে পারে, দেন ভালভোটমি, দেন হচ্ছে ভালভ রিপ্লেসমেন্ট, ভালভকে রিপ্লেস করে দিতে হতে পারে। আমরা এখন দেখব ট্রিটমেন্ট অফ মাইট্রাল স্টেনোসিস। এখানে আমরা কি ট্রিটমেন্ট করতেছি? তাহলে যে কথাটা বলছিলাম দেখেন যে
ভালভ নষ্ট হয়ে যাচ্ছে, সো আমাকে ভালভোটমি বা হচ্ছে রিপ্লেসমেন্ট করতে হতে পারে ভালভ, মাইট্রাল ভালভ, ভালভোপ্লাস্টি বা হচ্ছে ভালভ রিপ্লেসমেন্ট করতে হতে পারে। এছাড়া এখানে যেহেতু অ্যাট্রিয়াম ডাইলেশন হয়ে আছে, অ্যাট্রিয়াম ঠিকমতো কন্ট্রাক্ট না করতে পারলে তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে এবং ব্লাডগুলো জমে থাকতে পারে, স্ট্যাসিস হয়ে যেতে পারে। সেই জন্য এই স্ট্যাসিস হলে তখন থ্রোম্বো এম্বোলিজম হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিব। ঠিক আছে, এবং টু রিডিউস দ্য রিস্ক অফ সিস্টেমিক এম্বোলাইজেশন আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিচ্ছি। ভেন্ট্রিকুলার রেট কন্ট্রোলের জন্য আমরা ডিগক্সিন, বিটা ব্লকার আর রেট লিমিটিং ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং হার্ট ফেলিওরের কারণে পালমোনারি ভেনাস কনজেশন হলে আমাদের ফ্লুইডগুলোকে বের করার জন্য আমরা ডায়োরেটিক্স ইউজ করতে পারি। এবং এখানে এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের একটা কারণ হিসেবে যদি মাইট্রাল স্টেনোসিস হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এছাড়াও ম্যাট্রাল ভালভ, ভালভোপ্লাস্টি এবং ভালভ রিপ্লেসমেন্ট এই কাজগুলো আমরা করে থাকবো মেডিকেল ম্যানেজমেন্টে। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। দেখেন, 30 years old lady presented with palpitation, তাহলে palpitations and exertional dyspnea। তাহলে exertional dyspnea, breathlessness মানে পালমোনারি ভেনাস কনজেশন আছে, হার্ট ফেলিওরের একটা লেফট হার্ট ফেলিওরের একটা সিমটমস আমরা পাচ্ছি। অন এক্সামিনেশন প্রিকার্ডিয়াম রিভেলস মিড ডায়াস্টলিক মারমার। তাহলে মিড ডায়াস্টলিক মারমার, আমি বলছিলাম মাইট্রাল ভালভ যখন স্টেনোসড হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন এই ভালভটা ওপেনের সময় একটা ওপেনিং স্ন্যাপ পাই এবং ওপেন হয়ে যাওয়ার পরে আমার স্টেনোসিস থাকার কারণে এতক্ষণ ধরে মনে করেন এই দরজাটা একটা দরজা, এই দরজাটা এতক্ষণ ধরে বন্ধ ছিল, এখানে অনেকগুলো মানুষ জমে গেছে, যখনই আপনি দরজাটা খুলে দিবেন মানুষগুলো ধূপ করে তখন বের হয়ে চলে যেতে চাবে এখান থেকে, রাইট? তার মানে ওই মাইট্রাল স্টেনোসিস থাকার কারণে আমার কি হচ্ছে, ন্যারো হয়েছিল এতক্ষণ। তো এই ভালভটা যখন খুলতে যাব, মোটা ভালভটা, একটা ওপেনিং স্ন্যাপ পাবো এবং এতক্ষণ অ্যাট্রিয়ামের মধ্যে জমে থাকে এত ব্লাড, সেই ব্লাডটা ধূপ করে যখন ভেন্ট্রিকুলার পড়তে যাবে তখন আমরা পাবো মিড ডায়াস্টলিক মারমার। ঠিক আছে, তাহলে মিড ডায়াস্টলিক মারমার মানে কি, এটা মাইট্রাল স্টেনোসিস। এক্সারশনাল ডিসপনিয়া মানে কি, মাইট্রাল স্টেনোসিসের কারণে আমার লেফট হার্ট ফেলার ডেভেলপ করছে। তাহলে এটার ডায়াগনোসিস কী হবে, মাইট্রাল স্টেনোসিস। ইনভেস্টিগেশন আমরা কী দিব, সবগুলো ভালভুলার ডিজিজের ইনভেস্টিগেশন সেম। আমরা একটা ইসিজি দিব, একটা চেস্ট এক্সরে দিব, একটা ইকোকার্ডিওগ্রাফি দিব, ডপলার ইকোকার্ডিওগ্রাফি, দেন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। মুখস্থ করে ফেলেন। এই যে দেখেন ইনভেস্টিগেশন, ইসিজি, চেস্ট এক্সরে, ইকো, ডপলার, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। আর এখানে আমরা যে ব্রেথলেসনেস, ফ্যাটিক, পালপিটেশন, হিমোপ্টাইসিস, কাফ, এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের সব কিছু। ঠিক আছে, আর সায়েন্সের মধ্যে এই যে দেখেন অসকালটেশনে আমরা যে মিড ডায়াস্টলিক মারমার, এই যে মিড ডায়াস্টলিক মারমার পাচ্ছি। ঠিক আছে, আর ওপেনিং স্ন্যাপ পাচ্ছি, এগুলো বলছি। A young woman 25 years old presented with mid diastolic murmur। আবারও আসতে, তাহলে মিড ডায়াস্টলিক মারমার আমরা কোথায় পাই, মাইট্রাল স্টেনোসিস পাই, এটা মনে রাখতে হবে। What are the other অসকালটরি ফাইন্ডিং? আদার অসকালটরি ফাইন্ডিং ওই যে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, আপনার মাথার উপরে অনেক বোঝা, অ্যাট্রিয়ামে অনেক ব্লাড জমে আছে, সো আপনার ওই এভি ভালভটা যখন ক্লোজ হবে অনেক বেশি জোরে প্রেশার দিয়ে ক্লোজ হবে, তখন ওটা জোরে হার্ট সাউন্ড হবে, সেটা হচ্ছে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, এভি ভালভ ক্লোজারে পাই আমরা। দেন আমরা আর কি পাইতে পারি, অসকালটেশনের মধ্যে ক্রিপিটেশনস পাইতে পারি। লেফট হার্ট ফেলার হলে কি হয়, পালমোনারি ভেনাস কনজেশন হয়, সেখান থেকে আমাদের এই অ্যালভিওলাসে যে প্লুরাল এফিউশন করলে আমরা এখানে সবগুলাই সেম টাইপ প্রশ্ন। দেখেন, প্রোগ্রেসিভ ডিসপনিয়া, পালপিটেশন, পালস ইরেগুলার, অ্যাটিপিক্যাল মিড ডায়াস্টলিক মারমার। মিড ডায়াস্টলিক মারমার মাইট্রাল স্টেনোসিস আমরা পাইছি, পড়ে আসছে তখন মিড ডায়াস্টলিক মারমার মাইট্রাল স্টেনোসিস। ইনভেস্টিগেশন কি, ট্রিটমেন্ট কি? ইনভেস্টিগেশন সবার জন্য সেম, আর ট্রিটমেন্ট এখানে স্টেনোসিস, ভালভ নষ্ট হয়ে গেছে, ভালভোটমি, ভালভোপ্লাস্টি, ভালভ রিপ্লেসমেন্ট। আর যেহেতু মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করছে, সো অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড জমে জমে অ্যাট্রিয়াম ডাইলেশন করতেছে, সো অ্যাট্রিয়াম ঠিকমতো কন্ট্রাক্ট না করতে পারলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে, আর ফিব্রিলেশন হলে সেক্ষেত্রে ভালভের ব্লাডগুলো স্ট্যাসিস হয়ে জমা হয়ে গিয়ে থ্রোম্বো এম্বোলিজম ফর্মেশন করতে পারে, এই জন্য আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারি সাথে। ট্রিটমেন্ট গেল। তারপরে আসেন হচ্ছে মিড ডায়াস্টলিক লোকালাইজড মারমার, মাইট্রাল স্টেনোসিস। ফাইন্ডিং অফ দ্য প্রিকোডিয়াম বলছি, ডায়াগনোসিস কি বলছি, এক্সারশনাল ব্রেথলেসনেস, হিমোপ্টাইসিস, এগুলো হার্ট ফেলিওরের জন্য হচ্ছে, ইরেগুলার পালস, পলিআর্থ্রাইটিস ইন চিলড্রেন। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে মাইট্রাল স্টেনোসিস আমরা কিন্তু খুব ভালো করে বুঝে গেছি, আমাদের এটা সলভ করা লাগবে, আশা করি লাগবে না, আমরা প্রত্যেকটা কোশ্চেন এরকম পাবো, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, সাইন সিমটমসগুলো যাবে আর কি।
আর হার্ট ফেলিওরে আমি খুব সুন্দর করে ডিসক্রাইব করছি যে হার্ট ফেলিওরের জন্য কী কী ধরনের সাইন সিমটমসগুলো হয়। আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখে আসবেন, আমার ইউটিউবে আছে, ওখানে আমি খুব ভালো করে দেখাইছি যে কীভাবে সাইন সিমটমসগুলো ডেভেলপ করতেছে, রাইট হার্ট ফেলিওরে কী ডেভেলপ করে, লেফট হার্ট ফেলিওরে কী কী ডেভেলপ করে। এখন আমরা দেখব, প্রশ্ন আসছে যে মাইট্রাল রিজার্জিটেশনে কী ধরনের মারমার পাওয়া যায়। তাহলে মাইট্রাল রিজার্জিটেশন জিনিসটা কি? এটা হচ্ছে ব্যাকফ্লো। এই যে দেখেন, মাইট্রাল রিজার্জিটেশন হচ্ছে এই যে ব্যাকফ্লো হচ্ছে, ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামের দিকে ব্লাড ব্যাকফ্লো হচ্ছে, মাইট্রাল রিজার্জিটেশন। তাহলে ব্যাকফ্লো হলে যখন এই ভেন্ট্রিকলটা কন্ট্র্যাক্ট করবে তখন কি হবে, যে পুরো সিস্টল টাইম জুড়েই ব্লাড অ্যাট্রিয়ামের দিকে যাইতে থাকবে, কারণ এই ওপেনিংটা তো এখন অ্যাবনর্মাল, এটা তো বন্ধ হয়ে থাকার কথা, কিন্তু এটা বন্ধ না, এটা ওপেন হয়ে গেছে। তার মানে এখানে ভেন্ট্রিকল যখন আমি কন্ট্র্যাক্ট করবে তখন সারা সিস্টল জুড়ে আমার ব্লাড যাইতে থাকবে উপরে, যার ফলে আমি এখানে সিস্টোলিক মারমার পাবো। সফট হার্ট মানে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে পুরো সময়টা হচ্ছে কি সিস্টল, পুরো সিস্টল জুড়ে এখানে তখন আমরা মারমার পাবো, প্যান সিস্টোলিক মারমার বলা হয় এই জন্য। তারপর প্রশ্ন আসছে ডিসক্রাইব দ্য মারমার অফ মাইট্রাল রিজার্জিটেশন। মাইট্রাল রিজার্জিটেশনে কি মারমার পাবো? মাইট্রাল রিজার্জিটেশন মানে কি, যে ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো উপরের দিকে চলে যাচ্ছে, এই যে ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামের দিকে ব্লাড চলে যাচ্ছে। তো ভেন্ট্রিকল যখন সিস্টোল করবে তখন কী হবে, পুরো সিস্টোল জুড়ে ব্লাডটা অ্যাট্রিয়ামের দিকে যেতে থাকবে, কিন্তু এটা যাওয়ার কথা না, তো যার কারণে একটা সাউন্ড পাবো, সেটা হচ্ছে প্যানসিস্টোলিক। এবার আমরা চলে যাব অ্যাওর্টিক স্টেনোসিস নিয়ে তেমন কোনো প্রশ্ন আসে না, অ্যাওর্টিক রিজার্জিটেশন নিয়ে প্রশ্ন আসছে, আমরা সেখানে চলে যাই। অ্যাওর্টিক রিজার্জিটেশনে বলছে কি কি সাইন পাওয়া যাবে এবং কি কি ইনভেস্টিগেশন করবেন। তাহলে আসেন আমরা সাইনগুলো নিয়ে কথা বলি। অ্যাওর্টিক রিজার্জিটেশন, অ্যাওর্টিক রিজার্জিটেশন মানে কি? অ্যাওর্টিক রিজার্জিটেশন অর্থাৎ হলো যে এই অ্যাওর্টা দিয়ে কি হয়, যে ব্লাড সারা দেহে ছড়িয়ে যায়, কার্ডিয়াক আউটপুট অ্যাওর্টা দিয়ে। তো যখন ভেন্ট্রিকল ডাইলেট করে, ভেন্ট্রিকলটা যখন ডায়াস্টল করে তখন কি হয়, যে উপর থেকে ব্লাড যাতে ভেন্ট্রিকলের মধ্যে না ঢুকতে পারে, এই জন্য এই অ্যাওর্টিক ভালভটা ক্লোজ থাকে। কিন্তু রিজার্জিটেশন হলে কি হবে, যে উপর থেকে ব্লাড চুয়ে চুয়ে নিচের দিকে পড়বে, ভেন্ট্রিকলের দিকে, মানে ব্যাকফ্লো করবে, রাইট? অ্যাওর্টিক রিজার্জিটেশন। তাহলে যখন ব্যাকফ্লো করতে যাবে তখন কি হবে, যে উপর থেকে ব্লাড এসে এই ভেন্ট্রিকলের মধ্যে ব্যাকফ্লো করলে ভেন্ট্রিকলটা ডাইলেটেড হবে, ভেন্ট্রিকলের ব্লাড জমে যাবে, লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড জমে যাবে এবং ডাইলেটেড হবে লেফট ভেন্ট্রিকল, ভলিউম ওভারলোড হবে এখানে। এবং এইখানে আমরা কি পাবো, কি ধরনের মারমার পাবো আপনারা বলেন? এখানে ডায়াস্টল করতেছেন যখন, তখন আমাদের ব্লাড চুয়ে চুয়ে নিচের দিকে পড়তেছে, তাহলে এখানে ডায়াস্টলিক মারমা পাচ্ছি, রিজার্জিটেশনে ডায়াস্টলিক মারমা পাচ্ছি, রাইট? ওকে, তাহলে এখানে দেখেন আমরা কি কি সাইন পাচ্ছি, দেখি একটু। এই যে মারমার, এখানে আমরা ডায়াস্টলিক মারমার পাচ্ছি এবং সিস্টোলিক মারমার কেন পাবো, আর অস্টিন ফ্লিন্ট মারমার কেন পাবো সেটাও দেখাবো। আচ্ছা, তার আগে একটু বলি যে সিস্টোলিক মারমার কেন পাই সেটা একটু দেখেন। সিস্টোলিক মারমার হলো যখন এইখানে লেফট ভেন্ট্রিকলের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড এসে জমবে। কেন জমবে? অ্যাওর্টিক রিজার্জিটেশনের কারণে ব্লাড ব্যাকফ্লো হয়ে এই লেফট অ্যাট্রিয়ামের মধ্যে জমে গেছে। তাহলে জমে গেলে কি হবে, এই লেফট ভেন্ট্রিকল যেটা আছে এটা ডাইলেটেড হবে। তাহলে এটা ডাইলেটেড হলে অ্যাকর্ডিং টু দ্য ফ্রাঙ্ক স্টার্লিং ল, যত বেশি এক্সপ্যান্ড করবে তত বেশি ফোর্স দিয়ে সে ভেন্ট্রিকলটা ব্লাডকে বাইরে থেকে পাঠাবে, রাইট? তাহলে যখন প্রচুর পরিমাণে ব্লাড জমে যাওয়ার কারণে রিজার্জিটেশন হচ্ছে, একে তো রিজার্জিটেশন হচ্ছে, আবার ওইদিকে অ্যাট্রিয়াম থেকেও ব্লাড আসছে, সব ব্লাড মিলে, আগের ব্লাড মিলে এখানে প্রচুর পরিমাণে ব্লাড জমে থাকার কারণে যখন জোরে প্রেশার দিবে সিস্টোলের সময়, তখন একটা জোরে প্রেশার দিবে উপরের দিকে, অ্যাওর্টার দিকে, তখন আমরা একটা সিস্টোলিক মারমা পাবো, একটা ইজেকশন ক্লিক পাবো। এই যে জোরে যাচ্ছে এটার জন্য একটা ইজেকশন ক্লিক পাইতে পারি আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে সিস্টোলিক মারমার পাচ্ছি, সিস্টোলিক মারমার, ইজেকশন ক্লিক। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে এইখানে অসক্লিন্ট, যে একটা কথা ছিল, অসক্লিন্ট ফিন্ট মারমার যেটা, সেটাও দেখাই। যে অস্টিন ফ্লিন্ট মারমার, যেটা অস্টিন ফ্লিন্ট মারমার জিনিস, মিড ডায়াস্টলিক মারমার, সেই মারমারটা দেখাবো। অস্টিন ফ্লিন্ট মারমারটা হচ্ছে এই যে দেখেন,
অ্যাওর্টিক রিজার্জিটেশনে অ্যাওর্টা দিয়ে ব্লাড এসে লেফট ভেন্ট্রিকুলার দিকে ঢুকতেছে, কিন্তু এই যে মাইট্রাল ভালভ যেটা আছে, এই মাইট্রাল ভালভ একটা যদি কোনো কারণে দুর্বল থাকে একটু, তাহলে কি হবে, তো অ্যাওর্টিক রিজার্জিটেশনে ব্লাড আসার সময় এই ব্লাডগুলো যখন মাইট্রাল ভালভকে একটা প্রেশার দিবে, তো মাইট্রাল ভালভ তখন কি হবে যে প্রোল্যাপস করতে পারে। তখন যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার দিকে ব্লাড আসে, ওই দুর্বল ভালভ দিয়ে ব্লাড আসার সময় একটা রাম্বলিং সাউন্ড পেতে পারি আমরা, সেটাকে আমরা বলতেছি এই অস্টিন ফ্লিন্ট মারমার অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক রিজার্জিটেশন। অ্যাওর্টিক রিজার্জিটেশনের কারণে আমার এই ভেন্ট্রিকুলার মধ্যে ব্লাড আসতেছে, অ্যাওর্টা দিয়ে এসে ব্লাড জমে থাকতেছে এখানে, ঠিক আছে। আবার ওইদিকে যখন ডায়াস্টল করে, যখন ডায়াস্টল হয় অ্যাওর্টা দিয়েও ব্লাড আসতেছে, আবার অ্যাট্রিয়াম দিয়েও ব্লাড আসতেছে, যার ফলে কী হচ্ছে, এর মধ্যে প্রচুর ব্লাড জমে যাচ্ছে। এই ব্লাডগুলোকে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী এই ব্লাডগুলোকে সে বাইরে বের করার জন্য কী করবে, খুব জোরে জোরে প্রেশার দিবে। তাহলে যখন সে খুব জোরে প্রেশার দিবে তখন এইখান থেকে ধুপ করে ব্লাডগুলো বের হয়ে চলে যাবে, এবং যেটা আমরা এই যে ওয়েভটা, প্রেশার ওয়েভটা, ব্লাডের যে ওয়েভটা, সেটা পালসে, এখানে যদি আমরা পালস প্রেশার দেখতে চাই, পালস দেখতে চাই, দেখবো সেখানে বাউন্ডিং পালস ধুপ ধুপ করে সে বাড়ি দিবে প্রতিবার, যতবার সে এরকম পুরো জোরে চাপ দিবে ততবারই এখানে বাউন্ডিং পালস হবে, ঠিক আছে। কারণ হার্ট থেকে এখানে যখন ব্লাডটা আসবে, এই আর্টারিতে প্রেশার দিবে, ব্লাডটা বাউন্ডিং পালস পাবো। এবং ফিমোরাল আর্টারিতে সেখানেও আমরা ফিমোরাল ব্রুইট পাইতে পারি, কারণ সেখানেও যে এরকম জোরে এখান থেকে যখন ব্লাডগুলো বের করবে তখন জোরে জোরে যখন ফ্লো হবে, জোরে প্রেশার ওয়েভটা যাবে, তাহলে ফিমোরাল ব্রুইট পাইতে পারি। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে এখানে অ্যাওর্টিক রিজার্জিটেশনের কারণে কি হয়, এখান থেকে ব্লাড এসে এই লেফট ভেন্ট্রিকুলার দিকে ঢুকে। এখন আমার এই হাতটা, এখানে আমরা পালস প্রেশার দেখি, তাহলে হাতটা যখন উপরের দিকে উঠাবো তখন কি হবে, উপর থেকে পুরো ব্লাডটা রিজার্জিটেশনের কারণে নিচের দিকে এসে লেফট ভেন্ট্রিকুলার দিকে অ্যাওর্টা দিয়ে ঢুকতেছে, যার কারণে কি হচ্ছে, ব্লাডের ভলিউম কমে যাওয়ার কারণে, মানে অর্থাৎ ব্লাডের ব্যাকফ্লো হওয়ার কারণে আমার এখানে আস্তে আস্তে পালস প্রেশারটা আমরা মিসিং হয়ে যাবে, পালস প্রেশারটা কমে যাবে, পালসটা কমে যাবে, ঠিক আছে। কলাপসিং পালস পাবো, এখানে পালসটা কলাপস হয়ে যাবে, কলাপসিং পালস, পালসটা আস্তে আস্তে মিসিং হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে বাউন্ডিং পালস, দেন কলাপসিং পালস বুঝলাম, তারপরে হচ্ছে আমরা ফ্লিন্ট মারমার যেটা, সেই মারমারটা বুঝলাম। মোটামুটি সব কিছুই আমাদের সাইন সিমটমস, বেড সাইড সাইন সিমটমসগুলো আমাদের বোঝা হয়ে গেছে অ্যাওর্টিক রিজার্জিটেশনে। এখানের ইনভেস্টিগেশনও সেম অ্যাওর্টিক রিজার্জিটেশনে, ইসিজি, চেস্ট এক্সরে, ইকো, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। তাহলে অ্যাওর্টিক রিজার্জিটেশনের ইনভেস্টিগেশন এবং হচ্ছে বেড সাইন, এগুলোই প্রশ্ন আসছে এবং এগুলোই আমাদের লাগবে। অ্যাওর্টিক রিজার্জিটেশনে আপনি কী কী সাইন সিমটমস পাবেন? অ্যাওর্টিক রিজার্জিটেশনে আপনার বেড সাইনগুলো কী কী থাকবে, ইনভেস্টিগেশন এবং ফিজিক্যাল সাইন, এই যে সাইন্সগুলো দেখেন। অ্যাওর্টিক রিজার্জিটেশন মানে হচ্ছে এই অ্যাওর্টা দিয়ে ব্লাডগুলা পিছনের দিকে ব্যাকফ্লো করে এই ভেন্ট্রিকুলার মধ্যে জমে আছে, যার ফলে ভেন্ট্রিকলটা আস্তে আস্তে অনেক বেশি ডাইলেট করতেছে, এবং ডাইলেট করার কারণে যখন ভেন্ট্রিকলটা অনেক বেশি ফুলে যায়, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী তার অনেক বেশি এনার্জি দেওয়া লাগে ব্লাডগুলো বের করার জন্য। যখন একটা সিস্টল হয়, এই বড় বেশি ব্লাডগুলোকে বের করে দেওয়ার জন্য, তখন এখানে ধূপ করে ব্লাডগুলো, ধূপ করে এত ব্লাড যেগুলো আছে সেগুলো ধূপ করে যখন বের হয়ে যায়, এই প্রেশার ওয়েভটা গিয়ে আমাদের এই পালসের এখানে আমরা পাবো বাউন্ডিং পালস পাবো, ধূপ করে বাড়ি দিবে, এবং ফিমোরাল আর্টারিতে যখন ধূপ করে যাবে তখন ফিমোরাল ব্রুইট পাইতে পারি, এবং এই দেখেন এই জিনিসগুলো এখানে আছে, যে ফিমোরাল ব্রুইট পাইতে পারি, বাউন্ডিং পেরিফেরাল পালস পাইতে পারি, ক্যাপিলারি পালসেশন, এই সব জায়গায় যে ক্যাপিলারি নেল বেসে যে ক্যাপিলারিগুলো আছে এখানেও আমরা পালসেশন পাইতে পারি, মানে এত জোরে একটা ফ্লো আসতেছে এখানে, ঠিক আছে। প্লাস হচ্ছে হেড নোডিং উইথ পালস, মানে এখানে ভেন্ট্রিকুলে এত বেশি ব্লাড এসে জমা হচ্ছে রিজার্জিটেশনের কারণে, অ্যাওর্টিক রিজার্জিটেশনের কারণে এত বেশি ব্লাড এসে জমা হচ্ছে, যখন এত ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী যখন এটা অনেক বেশি ডাইলেটেড করে, যখন অনেক জোরে চাপ দেয়, তখন ব্লাডগুলো আমাদের সারা বডিতে প্রেশার, মানে এইভাবে ধূপ করে বের হয়ে যায়, যে প্রেশারটা দিচ্ছে ক্যারোটিড আর্টারি দিয়ে, যখন এখানে আমাদের প্রেশারটা আসবে তখন এখানে আমাদের মাথাটাকেও নড়াই দিতে পারে, হেড নোডিং উইথ পালস, ঠিক আছে, প্রতি বিটে বিটে মাথাটা নড়াই দিতে পারে। তারপরে আসেন কলাপসিং পালস, অর্থাৎ
এইখানে এই পালসটা যখন আমরা দেখবো, হার্টটাকে যদি উপরে উঠাই, এখান থেকে ব্লাডটা রিজার্জিটেট করলে কি হবে, যে হার্টটা ব্যাকফ্লো করবে, এই ব্লাডগুলো ব্যাকফ্লো করবে হার্টের দিকে, যার ফলে পালসটা এখানে আস্তে আস্তে কী হবে, ডিমিনিশড হয়ে যেতে পারে। তারপরে মারমারগুলো আমরা পড়ছি যে এখানে খুব বেশি স্ট্রোক ভলিউম ইনক্রিজ করার কারণে সিস্টেলিক মারমার হচ্ছে। দেন ফ্লিন্ট মারমার, এটা আমি বলছি ফ্লিন্ট মারমার, যে রিজার্জেশনের কারণে ব্যাকফ্লো হওয়ার কারণে ভালভকে প্রেশার দিলে, মাইট্রাল ভালভকে যখন প্রেশার দেয়, এখান থেকে যখন ব্লাড আসে, অ্যাওর্টিক ভালভ দিয়ে যখন ব্লাড আসে, তখন সে মাইট্রাল ভালভকে প্রেশার দিলে মাইট্রাল ভালভ কোলাপস হয়ে গেলে তখন এখান থেকে আবার আরেকটা মারমার তৈরি হয়, সেটা হচ্ছে অস্টেন্টিক ফ্লিন্ট মারমার। আচ্ছা, তারপরে ফোর্থ হার্ট সাউন্ড, এগুলো আমরা বলছি এখানে ভেন্ট্রিকুলার মধ্যে ভলিউম ওভারলোড হচ্ছে। সো অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাড পড়বে, একটা ভলিউম ওভারলোড, বেশি পানির মধ্যে যখন পানি পড়বে তখন শব্দ হবে, ফোর্থ হার্ট সাউন্ড পাবো আমরা।